শুভ সকাল প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশনের আয়োজনে। দর্শক, আজকে আমরা কথা বলবো সুষম খাবার, লাইফস্টাইল মডিফিকেশন এবং নিউট্রিশন। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন সৈয়দা শিরিনা স্মৃতি, তিনি প্রধান পুষ্টিবিদ, বিআরবি হসপিটালস, ঢাকা। সৈয়দা শিরিনা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমরা যদি আমাদের খাদ্য অভ্যাসকে যদি ভাগ করি, যেমন শিশুদের একটা খাদ্যাভ্যাস, কিশোর বয়সের একটা খাদ্যাভ্যাস, এবং অ্যাডাল্টদের একটা খাদ্যাভ্যাস, বয়োবৃদ্ধদের সিনিয়রদের খাদ্যাভ্যাস, এই যে লাইফস্টাইল মডিফিকেশন যে প্রস্তুতি চলে আসে, আপনারা যদি একটু ভাগ ভাগ করে বলতেন আমাদের যে আসলে কখন কী রকম খাবার খাওয়া উচিত। খাবারের ব্যাপারটা অ্যাকচুয়ালি মায়ের গর্ভ থেকে শুরু হয়। যখন একটা বাচ্চা মায়ের গর্ভে থাকে তখনই কিন্তু তার পুষ্টিটা সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে। তার ব্রেন ডেভেলপমেন্ট প্রায় 70% ওখান থেকে মায়ের গর্ভ থেকে হয়ে আসে। ইমিউনিটি 90-95% মায়ের গর্ভ থেকে হয়ে আসে, এবং পুষ্টতাটা পুরাটাই ওখান থেকে। একটা মা যদি তখন পরিপূরক খাবার এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার অ্যাকচুয়ালি খায়, এবং সেই সময় তার যে সমস্যা আছে সেগুলো পারপাস একটু দেখিয়ে একজন পুষ্টিবিদের সাথে পরামর্শ নিয়ে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি খাবারগুলো সে নির্ধারণ করে নেয়, তাহলে একটা পুষ্ট বেবি জন্ম দেওয়া খুবই ইজি। এবং ইদানিং যেটা আমরা সবাই চাই, নর্মাল ডেলিভারি, এটাও খুবই ইজি। আমাদের বিআরবিতে নর্মাল ডেলিভারিটা অনেক বেশি হয়, তো ওখানে আমরা এটা প্র্যাকটিস করি। পাশাপাশি হলো ওই পুষ্ট বেবিটা যখন জন্মাবে তার ইমিউনিটি অনেক ভালো থাকবে, তার ইজিলি রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেহেতু বেশি, সেহেতু সহজে তার সর্দি কাশি লাগা বা পাতলা পায়খানা হওয়া বা জ্বর বা আদার্স যে কমপ্লিকেশনগুলো হয় সেটা কমে যাবে। দেন সেই পুষ্টিটা শুরু হচ্ছে ওখান থেকে। পরবর্তীতে চলে আসে বাচ্চাদের প্রথম 6 মাস শুধু মায়ের বুকের দুধের কথাই কিন্তু আমরা বলি। এখানে অবশ্য শাল দুধের একটা কথা বলেন, জন্মের পর পর, যেটা বলেন যে পরপরই প্রথম শাল টিকা শিশুদের। হ্যাঁ, এটা অবশ্যই শাল দুধ একটা বড় রকমের বলতে পারেন এখানে প্রথম টিকার মতোই কাজ করে। তো শাল দুধ আমাদের এখানে খাওয়ানো হয় ওভাবে। দেখা যায় নার্সরা আমাদের ওখানে এটা চেষ্টা করে আগে করে দিতে, মানে মাদেরকে প্রেস করে খাইয়ে দেওয়ার ট্রাই করে। দেন প্রথম 6 মাস অবশ্যই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথাই আমরা বলি। ওখানে পানিরও কিন্তু প্রয়োজন পড়ে না। অনেকে আমাকে প্রশ্ন করে যে ম্যাডাম 6 মাস বলতে কি বোঝানো হয়? 6 মাস চলে যাওয়ার পর বা 6 মাস পড়তেই, পরে কখন খাবারটা শুরু হবে? অ্যাকচুয়ালি যখন 6 মাস ক্রস করবে, 6 মাস পার হয়ে যাবে, 7 মাসে পড়বে, তখন তার আদার্স যে কমপ্লিমেন্টারি ফুডগুলো হয় সেটা শুরু করা উচিত। সেই শুরুতেও একটা সমস্যা থাকে যে শুরুটা কিভাবে করবে। আমি ইদানিং অনেক পেশেন্ট পাই যারা শুরুতেই ব্লেন্ডার করে খাবার দিয়ে দেয় বাচ্চাদেরকে। যারা এই ভুলটা করে, পরবর্তীতে বাচ্চারা আর দানাদার খাবার নেয় না, তখন তাদের একটা অপুষ্টি এবং পরবর্তীতে খাবার গেলার একটা ভীতি চলে আসে, এবং পরবর্তীতে তারা খাবার রিফিউজ করতে থাকে। তো আমি সবাইকে বলে দিই যে ওখানে পরিপূরক খাবারটা অবশ্যই অল্প অল্প, যেভাবে আমরা বলি মেস্ট করে, যতটুকু সম্ভব মেস্ট করে অল্প অল্প খাবারটাকে প্র্যাকটিস করানো। মায়ের বুকের দুধ তো চলবেই, খাবারটা জাস্ট প্র্যাকটিস হবে তখন। আস্তে আস্তে এই সময়টা পার হলে প্রথম 5 বছর তার ব্রেন ডেভেলপমেন্টটা টানা হয়, তখন আমাদের খাবারটা অত্যন্ত জরুরি থাকে। মায়ের বুকের দুধের পাশাপাশি প্রথম 2 বছর খাবার, 2 বছরের পরে মায়ের বুকের দুধটা বন্ধ করে খাবারগুলো পর্যাপ্ত চালু রাখতে হবে, এবং যে খাবারগুলো তাদের জন্য পুষ্টিকর, মেনলি যেহেতু বাড়ন্ত বয়স, পর্যাপ্ত প্রোটিন তাদের প্রয়োজন পড়ছে। এছাড়া ভিটামিন মিনারেলসগুলো আমরা যেন পর্যাপ্ত তারা পায়, সেই জন্য আমরা খাবারটাকে 6 ভাগে বা 6টা গ্রুপসে ভাগ করে ফেলতে বলি। অবশ্যই দুধ জাতীয় একটা খাবার তাদের মেনুতে রাখা উচিত। প্রোটিন জাতীয় খাবার তো ডেফিনেটলি এখানে প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম, বীজ জাতীয় খাবার এগুলো থাকবে। দেন অবশ্যই যেটা আমরা গ্রেন জাতীয় যে খাবারগুলো, শর্করা অর্থাৎ হোল গ্রেন যেগুলো আছে, সেই গ্রেন জাতীয় খাবারগুলো বলি, যেমন আমাদের দেশের জন্য ভাত হতে পারে, চিড়া, মুড়ি, এগুলো হতে পারে, যেটা আমরা কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি বলছি, সেই খাবারগুলো। এবং অবশ্যই সবজি, শাকসবজি, যেটা আঁশ আসবে পর্যাপ্ত পরিমাণে, এবং পর্যাপ্ত পানিও তাদের জন্য প্রয়োজন। তো এই জিনিসগুলো পর্যাপ্ত যদি খাবারটা তারা ভাগ করে খায় এবং এই খাবারগুলো নিশ্চিত করে, ফ্রুটসের কথাটা এখানে বলা হয়নি, অবশ্যই ফলও থাকবে সাথে, প্রতিদিন একটা ফল খাওয়াটা ভালো। বাচ্চাদের শুরুর ফলটা আমরা কলা থেকেই শুরু করতে বলি, অন্যান্য সিজনাল ফলগুলো খাওয়ানো যাবে, যেটা সহজে তার শরীর নিবে, মানে সহজ পাচ্য, সেটা নেওয়াটাই ভালো। যেমন আমাদের দেশের কলা হতে পারে, আম, কাঁঠাল হতে পারে,
আপেল কমলাও খাওয়ানো যায়, বাট আপেলটা সেদ্ধ করে খাওয়ানো উচিত, কমলার রসটা দেওয়া উচিত এভাবে। পেঁপেটাও ভালো, অনেকের কনস্টিপেশনের প্রবণতা থাকে, তাদের জন্য পেঁপেটা ভালো থাকে। পরবর্তীতে দেখা যায় যে যেহেতু ব্রেন ডেভেলপমেন্ট 5 বছর টানা হয়, এরপরে কিন্তু 10 বছর অর্থাৎ 15 বছর পর্যন্তই কিন্তু আমাদের ব্রেন ডেভেলপমেন্টটা হয়, এরপরে আর হয় না। তো পরের 10 বছরে কিন্তু তাকে যে ব্রেন বুস্টিং যে খাবারগুলো আমরা বলি, যেমন হতে পারে সামুদ্রিক খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, হতে পারে আয়োডিনযুক্ত যে খাবারগুলো হয়ে থাকে, আয়রনযুক্ত যে খাবারগুলো হয়ে থাকে, কলিনযুক্ত, যেমন ডিমটা প্রতিদিন একটার কথা আমরা বলে থাকি। তো এই খাবারগুলো আমাদের জন্য পর্যাপ্ত জরুরি থাকে। আয়োডিনের জন্য সবচেয়ে ভালো উৎস অবশ্যই সামুদ্রিক মাছ, বাট আমি মনে করি যে যখন লবণ আপনারা দেবেন খাবারের রান্নায়, সেটা আয়োডিনযুক্ত লবণ দেওয়াটা বেস্ট আইডিয়া। আমরা অনেকে এখন ফ্যাশনলি পিঙ্ক সল্ট বা আদার সল্টে চলে যাই, সেটার চেয়ে যে বাংলাদেশে আয়োডিনযুক্ত লবণ, যে লবণটাতে আয়োডিন যুক্ত করা আছে, সেটা দিয়ে তাদের খাবার রান্না করাটা বেশি বুদ্ধিমানের কাজ এটা বলে আসলে মনে আমরা হয়। দেখছি যে আয়োডিন অভাবে যে রোগগুলো হয় এখন কিন্তু হচ্ছে না, তার কারণ হলো যে বাংলাদেশ সরকার কিন্তু হচ্ছে। প্রতিটি লবণের মধ্যে মানে আগের তুলনায় কম, হ্যাঁ। যেমন প্রতি লবণের মধ্যে কিন্তু বাধ্যতামূলকভাবে আয়োডিন যুক্ত করা হয়েছে, যাতে করে আমরা লবণের মাধ্যমে আয়োডিনটা পেতে পারি আর কি। এবং এটাও কিন্তু একটা ইয়ে আছে যে আপনার আয়োডিন আছে কিনা লবণের মধ্যে, সেটা কিন্তু এটা আমরা কিন্তু এটা ঘরে বসে ঘরে কিন্তু বসে লেবু আমরা চিপে টেস্ট করতে পারি। আমরা লেবু চিপে কিন্তু আমরা একটা একটু ভাইরাল যদি কালার দেখে আমরা লবণ, চিনতে হ্যাঁ, পারি। লবণের মধ্যে আমরা একটু লেবুটা চিপে দিই, তাহলে পার্পল বা ব্লু কালার হবে, তাহলে তাহলে আমরা বুঝবেন বুঝবো যে আয়োডিন তা আছে। এটা একটা বাট একটা দিক, আরেকটা বলছেন সামুদ্রিক যে হ্যাঁ, খাবার, সামুদ্রিক সেখানে আয়োডিন খাবারগুলোতে পর্যাপ্ত ভালো, পরিমাণ পর্যাপ্ত পাওয়া যায়। পরিমাণে পাওয়া আচ্ছা, যায়। একটি বিষয় যদি আমরা একটু আসি যে আপনি তো বলেছেন এগুলো খাবে ব্যালেন্স ডায়েট, সে তো অবশ্যই একটা মানে ব্যালেন্স ডায়েট তাকে প্রতিদিন নিতে হবে, তার পাশাপাশি আপনি বাড়তি আরো কিছু খাবারের কথা বলছেন, তো ব্যালেন্স ডায়েটের মধ্যে আসলে কি কি থাকে? ব্যালেন্স ডায়েট মূলত যে খাবার তার বয়স অনুযায়ী যে খাবারটা তার জন্য পর্যাপ্ত, সেটাই তার জন্য ব্যালেন্স ডায়েট। ওটা ন্যাচারালি যেটা আমরা চিন্তা করি যে অন্ততপক্ষে 50 থেকে 60% কার্বোহাইড্রেট, 30%-এর মতো প্রোটিন, 20%-এর মতো প্রোটিন, 30%-এর মতো ফ্যাট আমাদের জন্য শরীরে থাকে, এটা ন্যাচারালি ব্যালেন্স ডায়েট আমরা চিন্তা করি। কিন্তু যদি আমি বলি এটা প্রেগনেন্সিতে কার্বোহাইড্রেট যদি অতিরিক্ত নিয়ে ফেলে, তখন দেখা যায় মায়ের ওজন বাড়ছে, বাচ্চার ওজন বাড়ছে না। তো ওইখানে ব্যালেন্স ডায়েট করতে আমরা তখন 50%-এর মধ্যে কার্বোহাইড্রেট নিয়ে আসি। তখন দেখা যায় প্রোটিনটা আমরা একটু রিচ করার ট্রাই করি এবং গুড ফ্যাটটা রাখার ট্রাই করি, ব্যাড ফ্যাটটা না। যেমন আমরা যদি তেলে ভেজে খাই, ওটা থেকে ট্রান্স ফ্যাট তৈরি হবে, এটা আমাদের জন্য ব্যাড ফ্যাট। কিন্তু বাদাম, বীজ, তৈলাক্ত মাছ, অথবা আমরা অলিভ অয়েল তেলটা যদি ব্যবহার করতে পারি, বা ওমেগা 3 যুক্ত খাবারগুলো যদি খেতে পারি, তাহলে এটা আমাদের জন্য গুড ফ্যাট হয়ে গেল। তো গুড ফ্যাট যুক্ত খাবারগুলো তখন আমরা তাদেরকে পরামর্শ করি। তো স্বাভাবিকভাবে ব্যালেন্স ডায়েটের মধ্যে আমরা তখন প্রোটিনটা বাড়াচ্ছি যখন অ্যাডোলেসেন্ট যে পিরিয়ডটা, সেই সময় যেহেতু প্রোটিনের চাহিদা বাড়তি থাকে, তখন কিন্তু আমরা হাই প্রোটিন করছি। কিন্তু যখন বয়োবৃদ্ধ থাকে, বা আমরা যেটা জেরিয়াট্রিক ডায়েট বলি, 60-এর পরে বা 65-র পরে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রোটিনটা এত বাড়াতে পারছি না, কার্বোহাইড্রেটও তখন মোটামুটি স্থির রাখাটা, কারণ সেই সময় অনেক ধরনের আমাদের রোগবালাই চলে আসে, সুগারের একটা প্রবলেম থাকার সম্ভাবনা থাকে, যাদের নাই তাদের তো ডিফারেন্ট ইস্যু। বাট তখন কিন্তু আমাদের মিনারেলসের চাহিদাটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ধরুন ওই সেই সময় ক্যালসিয়ামের চাহিদাটা বাড়ছে, সেই সময় দেখা যায় যে অন্যান্য মিনারেলসের চাহিদা, ভিটামিন ডির চাহিদা, এগুলো বেশি বাড়ছে। তো তাদেরকে তখন ওই টাইপের খাবারগুলোতে বেশি ডাইভার্ট করা হয়। তা আমরা যদি দেখি সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে বলছেন যে আসলে ক্যালসিয়াম মিনারেলস গুলো একটু বেশি লাগছে, আমরা যদি যারা অ্যাডোলেসেন্ট এইজে আছে বা কিশোর বয়সে যারা আছে, তাদের কিন্তু তাদের মা বাবার একটা কমপ্লেন করে থাকে গ্রোয়িং পেইন। আমরা কিন্তু যেটা জানি যে আসলে এই বয়সের বাড়তি বয়স, প্রতিদিন কিন্তু সে বড় হচ্ছে, প্রতিদিন কিন্তু তার গ্রোথটা বাড়ছে, তখন কিন্তু তার কিন্তু নিউট্রিশন, তার কিন্তু ক্যালসিয়াম, সবকিছুই বেশি এগুলো লাগছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাগছে। তো সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি তখন, কোন খাবারগুলো মানে যে একটা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা ব্যালেন্স ডায়েটের পাশে আর কি খাবার আমরা দিতে পারি, এটা একটি দিক। আরেকটি দিক হলো যে এখনের এই কিশোর বয়সের ছেলেমেয়েরা কিন্তু ফাস্টফুডের দিকে একটু বেশি প্রচুর প্রবণতা আছে। আগ্রহী, হ্যাঁ। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতে, কোন জিনিসটা খেলে তার জন্য ভালো হবে এবং ফাস্টফুডটা খাওয়াটা কতটুকু জরুরি? অ্যাকচুয়ালি যদি আমি পেইন থেকে আসি, যেটা বলছিলেন গ্রোয়িং পেইন, বাচ্চাদের ইদানিং যে বাচ্চাদের মধ্যে আমরা লক্ষ্য করি, তারা রোদে একদমই যায় না।
না রোদের যে না যাওয়ার প্রবণতা, এটা থেকে কিন্তু ভিটামিন ডি একটা ডেফিসিয়েন্সি তাদের মধ্যে থাকে। যখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকবে বা পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম তারা নিচ্ছে না, ম্যাগনেসিয়াম তারা নিচ্ছে না, তখন তাদের এই পেইনগুলো চলে আসে। দেখবেন মাসেল ক্রাম্পিং বা মাসেল পেইন, বা বলছে বাচ্চারা যে আমার পা চিবাচ্ছে, এই পেইনগুলো তাদের মধ্যে চলে আসে। সে যদি পর্যাপ্ত পরিমাণে রোদে দাঁড়ায়, যে রোদি থেকে যেহেতু আমরা 80% পর্যন্ত ভিটামিন ডিটা নিতে পারছি, অর্থাৎ আমাদের শরীরে তৈরি করতে পারছি, তো বাচ্চাদেরকে একটু সকালের রোদটাতে যদি মা অথবা সারাদিনে যতটুকু 2টার ভিতরের যে রোদটুকু হয় বাচ্চাদের জন্য সকালেরটা বেস্ট। তো ওই রোদটাতে যদি অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিটও দাঁড়ায়, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা ফল পাওয়া যায়। কিন্তু ইদানিং বাচ্চারা দেখা যাচ্ছে রোদকে ভয় পায়। আমি অনেক প্যারেন্টসকে শুনেছি যে বাচ্চারা একদমই রোদে যেতে চাচ্ছে না। তো ভিটামিন ডিটা অ্যাকচুয়ালি তৈরি হবে কি করে? খাবার থেকে ভিটামিন ডি ফিল আপ করা মাত্র 20% যদি সর্বোচ্চ চেষ্টা করে, তারপরেও সম্ভব খুব একটা হবে না। তো আমরা বড় কিন্তু রকমের ন্যাচারাল ভিটামিন সোর্সটা যেটা সানলাইট, 80%, এটা খুবই ইজি এবং আমাদের খুবই সহজ। দেশে ইজিলি পাওয়া যাচ্ছে। দেশের বাইরে কিন্তু সানলাইটটা এত প্রখর থাকে না, অর্থাৎ আমার যে আলোক দৈর্ঘ্যটা লাগে ভিটামিন ডি তৈরি হতে, ওটা কিন্তু দেশের বাইরে খুব কম, বাট আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক আছে, পর্যাপ্ত পরিমাণ আছে। পর্যাপ্ত। তো আমরা ফ্রিতে শুধু পাই তো, সানলাইটে দাঁড়ালেই আমাদের কিন্তু ভিটামিন ডি আমরা পেয়ে হ্যাঁ, যাচ্ছি। ফ্রিতে পাই, এই জন্য এটার চাহিদা হয়তো একটু কম। যাই হোক, ইদানিং দেখা যাচ্ছে বাচ্চাদের এই ভিটামিন ডি কম থাকার প্রবণতা এবং ক্যালসিয়াম কম গ্রহণ করার প্রবণতা। ক্যালসিয়ামের মধ্যে দুধ যদি তারা খেতে পারে, ওখান থেকে ভালো একটা সোর্স পাচ্ছে। যারা দুধ খেতে পারছে না, দই নিতে পারছে। যারা দই বা দুধ দুটাই নিতে পারছে না, তিল বীজে ভালো পরিমাণে ক্যালসিয়াম আছে। ছোট মাছ কাটা সহকারে যদি খেতে পারে, ওখানে ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে। অথবা শাকের মধ্যে যেমন মেথি শাক, সাজনা শাক, এগুলোতে খুব ভালো পরিমাণে, পালং শাক, এগুলোতেও ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো ওগুলো থেকেও আমরা ফিল আপ করতে পারি, এমন কোনো কথা নেই যে একটা থেকেই ফিল আপ করতে হবে। বাচ্চাদেরকে যদি আমরা কাচকি, মল, আমাদের দেশীয় যে মাছগুলো, সেটা চটকে খাইয়ে দেওয়া যায়, ওটা কিন্তু কাটাও বাজে না। তো ওটা যদি খাইয়ে দেওয়া যায় খাবার সাথে মিক্সড করে, তাহলেও কিন্তু ভালো ক্যালসিয়াম রিচ তো হচ্ছে। সেক্ষেত্রে সে ক্যালসিয়াম পাচ্ছে এবং সে কিন্তু সেটা ভিটামিন এটা এটা পাচ্ছে, কিন্তু পাচ্ছে, যে কারণে প্রোটিনটা চোখও ভালো পাচ্ছে। পাচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রোটিনটাও ভালো পাচ্ছে। আমরা যেটা দেখি যে আমাদের এই কিশোরদের বা এই একটা প্রবণতা আছে যে সফট ড্রিঙ্কস, বাজারের ড্রিঙ্কস হ্যাঁ, এবং যে খাবার। ফাস্ট ফুড বা ফুড পান্ডা অর্ডার করে খাওয়ার না, আপনি যদি এটা একটু ব্যাখ্যা করতেন, এটা আসলে শরীরের জন্য কতটা উপকারী? এটা উপকারী তো না, বরঞ্চ অপকারী। ফাস্ট ফুডগুলো অবশ্যই আমাদের শরীরে ট্রান্সফ্যাট বেশি তৈরি করছে, প্লাস ওটার মধ্যে প্রচুর ফ্যাট থাকছে, যেটা বর্তমানে আমরা সবচেয়ে বেশি পাচ্ছি ওভার নিউট্রিশন বা বলতে পারেন অবিসিটি, বাচ্চাদের মধ্যে অতিরিক্ত ওজন। কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসছে, পেশেন্টের মা তাকে কমপ্লেন করছিল যে তার বাচ্চা ছোট। আমি হাইট ওয়েট মেপে দেখেছি আন্তর্জাতিক বাচ্চাদের তুলনায় একদম পারফেক্ট আছে। তখন আমি তার প্যারেন্টসকে জিজ্ঞেস করলাম, আপনার কেন মনে হলো যে আপনার বাচ্চা কম খায় বা ছোট? বলছে যে বাকি বাচ্চারা অনেক বড় সড়ো বা অনেক হেলদি। আমি বললাম যে ওদেরকে আনা উচিত, তারা অতিরিক্ত ওজন সম্পূর্ণ বা তাদের সমস্যা থাকতে পারে যদি সেম এজের থাকে। আপনার বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে, প্রয়োজনে তাদের সাথে কনসাল্ট করেন, কারণ তারা ওভার ইটিং করছে, তারা ফাস্ট ফুড খাচ্ছে, হয়তো এটার জন্য তাদের ওজন বেশি। ফাস্ট ফুড ব্যাপারটা হলো, যদি আমরা বাচ্চাকে ঘরে তৈরি করে দিচ্ছি একটা খাবার, সেটা যদি ফাস্ট ফুডের মতো কাছাকাছি করে তৈরি করে দিতে পারি, তাহলে জিনিস ওই ফাস্ট ফুডটাকে কিন্তু আমরা বিট করতে পারি। কারণ ওখানে প্রচুর টেস্টিং সল্ট তারা ইউজ করে, কিছু যেগুলো মুখরোচক, মুখকে আমাদেরকে সুইট টাইপের কিছু ফিলিংস নিয়ে আসে বা ডোপামিন বিল্ড আপ করে, এরকম কিছু খাবার তারা তৈরি করে, ওটার মধ্যে পুট করে, এবং ওটা আনহাইজেনিক থাকে, যার কারণে সেটা কিন্তু তারা খেতে আগ্রহী হচ্ছে বেশি। এবং একটা জিনিস দেখা যায় যে একটা তেল দিয়ে সে হ্যাঁ, তারা পোড়া তেল দিয়ে বারবার একই ভাজতেছে। তেল জি। দিয়ে বারবার ভাজছে, ওটার ভিতরে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট ওটা ক্যান্সারিয়াস, কিন্তু ওটা কিন্তু খেলে ক্যান্সার তৈরি হওয়ার প্রবণতা থাকে। তো যদি যে বাচ্চাটা পছন্দ করছে, কারণ এখন কিন্তু মোবাইলের যুগ, টিভির যুগ, তো স্বাভাবিকভাবে বাচ্চারা যখন অনেক ধরনের খাবার দেখে মোবাইলে, তখন তারা ওটার প্রতি আকর্ষণ হয় বেশি। আমাদের দেশের মাছ ভাতের তারা এত আকর্ষিত থাকে না। আর প্রতিদিন যখন আপনার মাছ ভাত দিচ্ছেন বা মাংস দিচ্ছেন, তখন কিন্তু তাদের মনে হচ্ছে একই রকম খাবার। বাচ্চারা বৈচিত্র্য পছন্দ করে। তো বাবা মাকে যেটা করতে হবে, ওই বাইরের খাবারটাকে বিট করার জন্য ঘরে একটু ডিফারেন্ট টাইপ অফ খাবার তৈরি করে দিতে হবে। যেমন ঘরে প্যানকেক তৈরি করা যাচ্ছে, আপনি স্যান্ডউইচের মতো করে দিতে পারছেন, যদি পাউরুটিটা আপনি নিয়ে আসছেন বাইরে থেকে, অথবা বাসায়ও কিন্তু এখন বানানো যায়। তো আপনি বানটা নিয়ে আসছেন, ওটার মধ্যে যদি ডিম দিতেন অথবা মাংস ব্লেন্ডারে দিলেই কিন্তু ওইটা একদমই পেস্টের মতো হয়ে যায়। ওইটাই যদি আপনি একটু মশলা দিয়ে চিকেন বলের মতো বানিয়ে দিতে পারছেন,
অথবা আপনি কাটলেট বানিয়ে দিতে পারছেন, ওগুলো যদি ঘরে তৈরি করে দেন, এখন বিভিন্ন রকমের সস তৈরি করাটাও কিন্তু খুবই ইজি এবং ঘরে হেলদিভাবে তৈরি হচ্ছে। বাইরেরটা দেখা যায় আনহেলদি এই জন্য থাকে, তারা হাইজিন থাকে কিনা, পোড়া তেল ব্যবহার করছে কিনা, কালার ব্যবহার করছে কিনা, সেটা কি আদৌ খাবারের আবার কালার, খাবারটা একটু মজাদার করার জন্য সুস্বাদু করার জন্য সুস্বাদু করে বিভিন্ন রকমের কেমিক্যালস ইউজ করছে, যেটা আসলে টেস্টিং সল্ট ইউজ করছে, যেটা শরীরের জন্য আমাদের অনেক শরীরের ক্ষতিকর। জন্য ক্ষতিকর। তো ওই খাবারগুলো দেখা যায় এই জন্য খেতে পছন্দ করে বাচ্চারা। তো আপনি যদি ওইটার কাছাকাছি করে দিতে পারেন এবং এটা হেলদি ফিল করান, তাহলে কিন্তু সম্ভব। মানে এক কথায় বলা যায় আমরা যদি হোমমেড জিনিসটা একটু ডিফারেন্ট করে বাইরের খান, খাবারগুলো যদি হোমমেড বাসায় তৈরি করে দিতে পারি, একটু তাহলে কিন্তু different করে। ক্ষতিকর সাইডটা অনেকটা কমে অনেকটা গেল। কমে গেল। এটি গেল একটি দিক। আর একটা ড্রিঙ্কসের দিকে যেটা একটা মানে প্রবণতা যে দেখা যাচ্ছে, আমরা কিন্তু দেখি যে ইদানিং শিশু বয়সেই অনেক ওজন বেড়ে গেছে, একটু প্রচুর মুটিয়ে কোক, যাচ্ছে, পেপসি obesity হয়ে অথবা যাচ্ছে। যে কোনো জি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রবণতাটা বাচ্চাদের জি, মধ্যে অনেক জি। বেশি। এবং কিছু কিছু এনার্জি ড্রিঙ্কসও এখন বাজারে আসছে। এইগুলো আসলে শরীরের উপর কোনো মানে কি ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে? বাজারে তো অনেক কিছুই আছে, কোনটা পিক করব সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উপর। যেমন যদি আমি এনার্জি ড্রিঙ্কের কথা বলি, এসএমসির এবং বিভিন্ন কোম্পানির বেশ কিছু এনার্জি ড্রিঙ্কস তৈরি এটা হয়েছে। ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট কিন্তু ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস কিন্তু ভিন্ন আচ্ছা, একটা জিনিস। ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তৈরি হয়েছে, এনার্জি ড্রিঙ্কও তৈরি হয়েছে। যারা প্রচুর ঘামছে তারা যে যদি ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা খায়, সেই মোমেন্টে তাদের জন্য হয়তো এটা উপকারী হবে। কিন্তু আপনি প্রচুর ঘামছেন না, আপনি রুমে বসে আছেন, আপনি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাচ্ছেন, সেটা কিন্তু আপনার কিডনির জন্য প্রবলেম তৈরি করতে পারে। তো ডিপেন্ড করবে কখন কোন সিচুয়েশনে আপনি কোন জিনিসটা চুজ করছেন। আর এনার্জি ড্রিঙ্কগুলোতে অ্যাকচুয়ালি প্রচুর শর্করা, মানে শর্করা না, চিনি পুড়িয়ে বলতে পারেন বানানো হয়। এই চিনি জিনিসটাই তো অ্যাকচুয়ালি আমাদের জন্য বিষের মতো কাজ করে। তো সেটা থেকে যেটা তৈরি হবে সেটা তো অবশ্যই আমাদের জন্য সুখকর ক্ষতিকর। কিছু হবে না। না, আমরা তো কিন্তু দেখছি যে আসলে আমাদের এই যে জেনারেশন, পরের জেনারেশনটা কিন্তু মানে আমরা যেমন ধরুন আগে খেলাধুলা করতাম বা ওই করতাম, তারা কিন্তু ঘরে বসেই ঘরে খেলছে। বসে থাকছে, তারা- একদমই অ্যাক্টিভিটি তারা নেই, কিন্তু বাইরে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো নেই, অ্যাক্টিভিটি বরঞ্চ নেই। ড্রিঙ্কস খেয়ে আরো ওজন বেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা আসলে আমাদের সমাজের উপর একটা প্রভাব পড়ছে, বা তার বডি বা তার যে ইমিউনিটি, এগুলো কিন্তু একটা হ্যাম্পার হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের সফট ড্রিঙ্কস বা ফাস্ট ফুডগুলা এই শিশুদের ক্ষেত্রে মা বাবাদের মা সচেতন বাবাদের, হওয়া উচিত। মা বাবারা আমরা যদি না কিনে দিই, আপনি লক্ষ্য করবেন, আপনি একটা বাসায় যাচ্ছেন অথবা আমাদের দাদা দাদিরা বাসায় যাচ্ছে, বাচ্চাদের হাতে একটা চিপস তুলে দিচ্ছে, হয়তো বাচ্চাদের হাতে একটা কোল্ড ড্রিঙ্কস তুলে দিচ্ছে। আপনি ঢাকার চেয়ে বেশি গ্রামের দিকে বেশি পাবেন এটা। বাচ্চারা দেখা যায় ছোট ছোট টঙের দোকানগুলোতে অনেক রকমের জিনিস পাওয়া যায়, ম্যাঙ্গোর ভিতরে ম্যাঙ্গো কালার কিছু ফ্রুট টাইপের দিয়ে দিচ্ছে। সেটা আদৌ যে ম্যাঙ্গো আছে কিনা আমরা কিন্তু এটাও জানি না, কি দিয়ে তৈরি, আদৌ কেমিক্যাল কিনা, কোনো ফুড অ্যাপ্রুভাল আছে কিনা সেগুলোও কিন্তু আমরা জানি না। তারা কিন্তু সেটাই সবচেয়ে বেশি খায়। এই কারণে দেখবেন ইদানিং রোগবালাই অনেক বেশি, বিশেষ করে কিডনি রোগ। আমরা অল্প বয়সে এখন কিডনি রোগ পাই, আমরা অল্প বয়সে এখন ডায়াবেটিক রোগ পাই। এগুলোর কারণ তো এগুলোই। ছোটবেলায় আমরা যখন খেতাম, আমার যতটুকু মনে আছে, আমি এত বেশি চিনিযুক্ত খাবার ছোট থেকে খাইনি। যখন পিঠা তৈরি হতো তখন কিন্তু আমরা যে একটু সুইট টাইপের কিছু খেতাম, পিঠা। বাট এখন প্রত্যেকটা খাবার, আপনি যদি স্যুপ চিন্তা করেন, সেটার মধ্যেও চিনি অ্যাড করা। তো শর্করা কেন বেশি থাকবে না? এই আশেপাশে এগুলো আমরা বেশি পছন্দও করি, খাইও বেশি। প্রোটিনের তুলনায় লক্ষ্য করবেন আমরা কার্বোহাইড্রেটটা বেশি ইনটেক করি, সেটা হোক ভাত, হোক আদার্স কিছু, বা ময়দার তৈরি খাবার। আর ময়দার তৈরি খাবারে যেহেতু গ্লুটেন বেশি থাকে, সেটা কিন্তু ওজন বিল্ড আপ মানে বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে, মানে বাড়েই ওটা বেশি পরিমাণে খেলে। এখন বাচ্চাদের ক্ষেত্রে তো আপনি না করতে পারবেন না প্রত্যেকবার যে আপনি খাবেন না বা খেয়েন না। বাচ্চাদেরকে আমি যেটা সবসময় বলি, যে বাচ্চারা খেতে পছন্দ করে অবশ্যই খেতে পারবে, কিন্তু তাকে সেটার পরিবর্তে ব্যায়াম করতে হবে। যতটুকু খাবে সেটাকে বার্ন করে ফেলতে হবে। যদি বাচ্চারা পর্যাপ্ত ব্যায়াম করে, তাদের সেই খাবারটা শরীরে কাজে লাগবে না, বরঞ্চ তার এনার্জি যে খরচটা হচ্ছে সেটাতে কাজে লেগে যাবে। সেটা ওয়েট গেইন না করে তার বিল্ড আপে কাজ করবে, ইট মিনস এনার্জি গ্রোথে এবং তার শরীরের ডেভেলপমেন্টে কাজ করবে। কিন্তু সেই যে খাবারটা খাচ্ছেন, সারাদিন শুয়ে বসে থাকছেন বা মোবাইল চাপছেন সেই বাচ্চারা, তাহলে সেটা তো আর একটা খরচ হচ্ছে না, সেটা তো বার্ন হচ্ছে না, সেটা তার বডিতে জমছে। যত মোবাইল দেখছে, ব্রেন ওয়ার্ক করছে, ব্রেন যেহেতু তার গ্লুকোজ খাবার, সে চাচ্ছে গ্লুকোজ, সে আবার খাচ্ছে, আবার শুয়ে বসেই কিন্তু কাজটা করছে, যার কারণে এই সমস্যাগুলো তৈরি। একটু যদি বাচ্চাদেরকে 2 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে খেলার পরিবেশ তৈরি করে দেওয়া যায় বা ব্যায়াম করতে দেওয়া যায়। ইদানিং তো যেহেতু ঢাকায় পর্যাপ্ত জায়গা নেই, আমি বলবো না যে অনেক জায়গা আছে, ঘরের ভিতরেই হতে পারে দড়ি লাফ, হতে পারে কোনো ঘরোয়া অ্যাক্টিভিটি যেটা একটু শরীরে কাজে লাগতে পারে, কিছু যোগা ব্যায়াম,
অথবা ইদানিং তো ক্যারাটি বা বিভিন্ন মার্শাল আর্ট স্কুল পাওয়া যায়, সেগুলোতে দেওয়া যায়, সাঁতারে দেওয়া যায়, বা সকালবেলা খেলাকে উৎসাহিত ফুটবল করা যায়। ফুটবল খেলাতে বা সাঁতার হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, যেটার মধ্যে অ্যাকচুয়ালি শরীর থেকে ঘাম ঝরবে, অ্যাকচুয়ালি তার অ্যাক্টিভিটিগুলো পর্যাপ্ত থাকবে। ন্যূনতম 2 থেকে 3 ঘন্টা, বাচ্চাদের জন্য 2 থেকে 3 ঘন্টা অবশ্যই জরুরি যে সে একটু অ্যাক্টিভিটিটা রাখবে। আর অ্যাক্টিভিটি কম থাকলে সেই সমস্যাগুলো তৈরি হবে, এটা খুবই নর্মাল। আচ্ছা, আরেকটা জিনিস যদি বলি, আমরা বাচ্চাদের ছেড়ে যে সিনিয়র সিটিজেনদের দিকে যাই, আপনি বলছিলেন যেখানে ক্যালসিয়াম মিনারেলসের হ্যাঁ। ভীষণ প্রয়োজন হয়, তো তাদের তো একটা লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট, তার খাদ্য তালিকাটাও একটু মডিফাই হওয়া উচিত। এবং তাদের কি করা উচিত, সেখানে খাদ্য তালিকায় কী থাকলে ভালো হয়, কি কি খাবার তারা খাইতে পারে, ব্যালেন্স ডায়েট, এবং তাদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য কতটুকু হাঁটতে হবে বা কীভাবে তারা ব্যায়ামটা করতে পারে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো সিনিয়র্স যখন কেউ হয়ে যায়, আমরা চিন্তা করি বাবা মা বয়স্ক হয়ে গেছেন, শুধু বসে নামাজ পড়বে আর খাবে। পানিটা পর্যন্ত আমরা আগায় দেওয়ার জন্য চেষ্টা করি বা তাদেরকে কোনো অ্যাক্টিভিটি করতে দেই না। যার কারণে যত অ্যাক্টিভিটি কম থাকবে তত কিন্তু আমাদের শরীরে অসুস্থতা তৈরি হবে এবং তত আমাদের শরীর বার্ধক্যের দিকে আরও আগাবে, দুর্বলতা আসবে, বিভিন্ন রকমের রোগবালাই আসবে। আল্লাহ আমাদেরকে তৈরি করছেন কিন্তু যে আমরা যেন কষ্ট সহ্য করে লাইফ লিড করতে পারি। দেখবেন দেশের বাইরে যেগুলো যেমন চায়না, জাপান বা যে দেশগুলো কর্মঠ বা অনেক তাদের আয়ু বেশি, তারা কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় এরপরে তারা দেখবেন অ্যাক্টিভিটি তাদের ডিফারেন্ট, তাদেরকে একটা কাজ দিয়ে দেওয়া হয় যেন তারা একদম বসে না থাকে। তো যদি বসে থাকে রিটায়ারমেন্টের পরে বা একটু বয়স হয়ে যাওয়ার পরে, বা শুধু নামাজ কালাম করলো আর ঘর থেকে বের হলো না, শুধু খাবার দাবার খেলো, এটুকুই যদি তার কাজ থাকে, এই সমস্যাগুলো তখনই কিন্তু অ্যাকচুয়ালি আসে, রোগবালাই বা আদার্স। কিন্তু আমরা যদি তাদেরকে একটু হাঁটার পরিবেশ তৈরি করে দিই, নিজের খাবারটা নিজে একটু বেড়ে খেলো, একটু বাচ্চাদের সাথে কিন্তু বয়স্কদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, ইন্টারাকশন থাকে। তো যে ঘরে যে বাচ্চাটা আছে তার সাথে যদি তাকে অ্যাটাচ করিয়ে দেই যে হ্যাঁ সে স্কুলে নিয়ে যাবে, স্কুল থেকে নিয়ে আসবে, বা অ্যাক্টিভিটিগুলো তার সাথে করবে, একটু গল্পগুজব করবে, তাহলে কিন্তু দুইজনেরই দেখা যায় বাচ্চারও বেশ কিছু উপকার হয় এবং বয়স্কদেরও। আর খাবার ব্যাপারটাতে যদি আসি, তাদের যেহেতু আস্তে আস্তে সেই সময় স্টমাকটা আমাদের অনেকটা যেহেতু অনেক বয়স্ক হয়ে আসছে, সেহেতু সহজ পাচ্য যে খাবারগুলো তাদের জন্য জরুরি, যেমন নরম করে খাবারটা রান্না করা, প্রোটিনটা সেখানে মোটামুটি থাকা, যতটুকু আমাদের প্রয়োজন পড়ছে ততটুকুই, এক্সট্রা করে না দেওয়া, যেহেতু তার তখন প্রোটিনটা ক্ষয়পূরণের জন্য লাগছে, বৃদ্ধির তো আর কিছু নাই। দেন মিনারেলসের দিকে একটু লক্ষ্য রাখা, ভিটামিন ডিটা ঠিকঠাক রাখা, আয়রনটা ঠিক আছে কিনা, ক্যালসিয়ামটা ঠিক আছে কিনা, এই দিকে একটু লক্ষ্য রাখা। বাৎসরিক 1 থেকে 2 বার তাদেরকে চেক আপ করানো। চেক আপ একটা বড় ব্যাপার, কারণ কিডনি রোগ দেখা যায় যে একটা নীরব ঘাতক বলি আমরা। দেখা যায় ক্রিটিনিন 50% যখন কিডনিটা আমাদের ড্যামেজ হয় এরপরে ক্রিটিনিন প্রকাশ পায়। তো অনেক পেশেন্ট আমরা পাই হঠাৎ করে জানলো যে তার কিডনি রোগ, এর আগে সে জানতোই না, হয়তো কখনো টেস্টও করায়নি। তো যদি বাৎসরিক বা 3 বছর পর পরে যদি কেউ একটা টেস্ট করায়, তাহলে কিন্তু অনেক রোগ আগে থেকেই ধরা পড়ে। মানে সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে একটা বছরে না হলে 2 বছর পর পর একটা রুটিন চেকআপ, কিডনি, লিভার, ডায়াবেটিস কেমন আছে সেগুলো ঠিক আছে কিনা সেটা যদি ঠিক রাখে, পর্যাপ্ত পানি যদি খায় এবং অ্যাক্টিভিটি যদি ঠিকঠাক করে, তাহলে ইনশাল্লাহ তারা সুস্থ থাকে। আর লাইফস্টাইল মডিফিকেশনের কথা যেটা বারবার বলা হচ্ছে, আমি যদি বলি বর্তমান ঢাকা বলেন বা আশেপাশের মানুষের লাইফস্টাইলটা একদম ডিফারেন্ট। কারণ আমাদের উচিত সূর্যের সাথে যে সময়টা নির্ধারণ করে আমাদের লাইফস্টাইলটা ঠিক রাখা, সেটা কিন্তু আমরা রাখছি না। যেমন আমরা লেট নাইট ঘুমাচ্ছি, প্রচুর পাই। কখন ঘুমাচ্ছেন? 1টা 2টা 3টা, বাচ্চাদেরকেও পাই অনেকে ফজরের আজানের সময় ঘুমাচ্ছেন। যখন রাতের ঘুম রাতে ক্লিয়ার করছেন না, সেখানে প্রেশার, আমাদের কর্টিসল হরমোন বেড়ে যাওয়া, সুগার চলে আসা, আবার আদার্স কমপ্লিকেশন চলে আসা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম তৈরি হওয়া এবং ওজন বৃদ্ধি, এগুলো সরাসরি চলে আসবে। এই জন্য কিন্তু ঘুমটাকে নেয়ামত বলা হয়। তো আপনার যদি পারফেক্ট ঘুম বলেন, রাতের ঘুম রাতে ক্লিয়ার করা জরুরি। সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত যদি আমি চিন্তা করি, তাহলে মিডনাইট কিন্তু রাত 12টা। তো মিডনাইটটাকে অবশ্যই রেখে আপনাকে ঘুমটা ক্লিয়ার করতে হচ্ছে। কোয়ালিটি স্লিপ যেগুলো আমরা বলি, সেটা রাত 9টা থেকে 1টা বা 2টা পর্যন্ত। সেই কোয়ালিটি স্লিপই তো আমরা পাচ্ছি না, তাহলে সেখানে রোগবালাই আসবে না কেন? আপনি যদি 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যান, সকালবেলা যদি 6টা 7টার মধ্যে উঠে যান, সেই ঘুমটা কিন্তু আপনার জন্য পারফেক্ট। সেটা আপনার কেন, বাচ্চাদের জন্য পারফেক্ট এবং বড়দের জন্যও পারফেক্ট। মা গ্রোয়িং যাদের বাচ্চা হবে, যে মারা মানে গর্ভবতী, তাদের জন্য পারফেক্ট, কারণ তাদের বাচ্চার বিল্ড আপটা পর্যাপ্ত হচ্ছে।
আর ঘুম যদি লেট হয়, আর আমাদের মধ্যে আরেকটা প্রবণতা লক্ষ্য করেছি যে ঘুমের আগে মোবাইল চাপা, মানে মোবাইল ডিভাইসে থাকা আর কি। ডিভাইসে থাকা। তো এটা একটা যখন আমার আমরা মনে হয় যে ঘুম না আসার একটা না কারণ। আসার একটা বড় রকম কারণ, ইনসোমনিয়া এখন অনেক বেশি। তো দেখা যাচ্ছে আমরা মোবাইল স্ক্রোল করছি তো করছি, এটা কিন্তু সারা রাত কাটিয়ে দেওয়া সম্ভব। অনেকে আমাকে বলে ম্যাডাম ঘুম আসে না। আমি প্রথম জিজ্ঞেস করি এর আগে কি আপনি মোবাইল চাপেন, ঘুমের আগে কি মোবাইল দেখা হয়? কারণ ঘুমের আগে যদি সাদা আলোর কোনো একটা স্ক্রিন থাকে আপনার চোখের সামনে, তাহলে ডেফিনেটলি আপনার ঘুম আসবে না। ব্রেন চিন্তা করবে যে এটা দিনের আলো, যে হরমোনগুলো আমাদের তখন বের হওয়া উচিত ঘুমের জন্য, সেই হরমোনগুলো বের হবে না। তার মানে তো আমরা আমরা স্বাভাবিক। আমরা যেটা করতে পারি আসলে মোবাইল বন্ধ করে ঘুমানোর আমি চেষ্টা করতে পারি। সবাইকেই যেটা বলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সৈয়দা শিরিনা স্মৃতি, আপনি সুন্দর করে বলেছেন আমাদের লাইফস্টাইল মডিউশন কি হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। আপনাকেও। প্রিয় দর্শক, আসলে ঘুম, খাওয়া এবং ব্যায়াম আপনার শরীরের জন্য অত্যন্ত জরুরি। চলুন আমরা সচেতন হই, আমাদের স্বাস্থ্য ভালো রাখি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।